প্রিয় দর্শক, আজ আমি আপনাদের নিয়ে যাব নর্থব্রুক হল, যেটা কিনা বর্তমানে স্থানীয়ভাবে লালকুঠি নামে বেশ পরিচিত, যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সংবর্ধনা দেওয়া হয়েছিল এবং বাংলা সিনেমা অঙ্গনের অনেক নামকরা অভিনেতারা নাট্যমঞ্চ করতেন। আর এটি বাংলাদেশের রাজধানী ঢাকার অন্যতম প্রাচীন ও সৌন্দর্যময় স্থাপত্যিক একটি নিদর্শন, যা পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে ওয়াইজ ঘাটে অবস্থিত। এখানে আসতে হলে প্রথমে আপনাকে গুলিস্তান এসে বাস বা রিক্সা যোগে ফরাশগঞ্জের ওয়াইজ ঘাট আসতে হবে। বাস ভাড়া নেবে 10 টাকা, আর রিক্সায় চড়ে আসতে আপনার খরচ পড়বে 80 টাকা। তো প্রিয় দর্শক, এই যে সামনে যে লাল রঙের ভবনটি দেখতে পাচ্ছেন, এটাই সেই ঐতিহাসিক নর্থব্রুক হল বা লালকুঠি। 142 বছর আগে 1874 সালে ভারতের গভর্নর জেনারেল জর্জ বেয়ারিং নর্থব্রুক বাংলায় আসাকে কেন্দ্র করে এখানে একটি টাউন হল নির্মাণ করার প্রয়োজন দেখা দেয়। তখন এখানে এই টাউন হলটা নির্মাণ করা হয় এবং তার নাম অনুসারেই নর্থব্রুক এই টাউন হলটার নামকরণ করা হয়। তবে এই ভবনটির রং লাল হওয়ার কারণে এই ভবনটিকে কিন্তু সবাই এখনও লালকুঠির নামেই চিনে। 1872 সালে নির্মিত এই নর্থব্রুক হলটির ইমারতটি লাল রঙে রাঙানো ছিল এবং পরবর্তীতে এই নর্থব্রুক হলটিকে লালকুঠি নামে ডাকা হতো, তাই এর নাম হলো নর্থব্রুক হল বা লালকুঠি। নর্থব্রুক হল ভবনটি মোগল নির্মাণ শৈলী ও কৌশল অবলম্বনে নানাবিধ সুবিধার কথা বিবেচনা করে বুড়িগঙ্গা নদীর তীরে ওয়াইজঘাট এলাকায় 1 বিঘা জমির উপর নির্মাণ করা হয়েছিল। চমকালালে রাঙা এই ভবনের দুই পাশে দুটি করে মোট 4টি সুশোভিত মিনার আছে। 1879 সালের শেষের দিকে নর্থব্রুক হলের নির্মাণ কাজ শেষ হয়। ভাওয়াল রাজা রাজেন্দ্রনাথ রায় চৌধুরী এটি নির্মাণের জন্য তৎকালীন 10,000 টাকা দান করেন। তবে ভবনটি 1880 সালের 25শে মে উদ্বোধন করা হয়। উনিশশো সালে যখন রবীন্দ্রনাথ ঠাকুর একবার বাংলা এসেছিল, তো ওনাকে বাংলা আসাকে কেন্দ্র করে অ্যাকচুয়ালি সবার মধ্যে একটি প্রতিযোগিতা দেখা দেয়, কারণ এত বড় কবি বাংলায় আসতেছে, কই থাকবে, কি খাবে, এগুলি নিয়ে মোটামুটি সবার মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তখন তাকে প্রস্তাব করা হয় যে সে ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে থাকবে কিনা, অথবা তিনি নবাবদের বোট হাউসে থাকবে কিনা। তখন উনি সিদ্ধান্ত নেয় উনি এই বোট হাউসে থাকবে এবং এই লালকুঠিরে সর্বপ্রথম ওনাকে সংবর্ধনা দেওয়া হয়। উনি এই লালকুঠিরে এসেছেন, এখানে সংবর্ধনা গ্রহণ করেছেন। পরবর্তীতে এই লালকুঠির পুরান ঢাকার একটি সাংস্কৃতিক অঙ্গনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। 20 শতকের 60-এর দশকে প্রতি সপ্তাহে নাটক হতো এখানে, আর মহড়ার ভিড় তো লেগেই থাকতো। নাটক দেখতে মানুষের ব্যাপক উৎসাহ ছিল তৎকালীন সময়। একসময় এই লালকুঠি ছিল আমাদের পুরান ঢাকার সাংস্কৃতিক অঙ্গনের একটা কেন্দ্রবিন্দু। এখানে অনেক রকম সাংস্কৃতিক অ্যাক্টিভিটিস হতো, এখানে মঞ্চনাটক হতো। তো অনেক বাঘা বাঘা শিল্পী যাদেরকে আমরা বড় পর্দায় দেখছি, লাইক হচ্ছে নায়করাজ রাজ্জাক, তারপরে হচ্ছে আপনার প্রবীণ মিত্র, এদের মতো অনেক বড় বড় শিল্পীও কিন্তু এই লালকুঠিতে আপনার অভিনয় করছে। তারপরে এখানে একটা লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরিটা এখন ধ্বংস হয়ে গেছে। তো এখন সমস্ত এই এরিয়াটা প্রত্নতত্ত্ব বিভাগের আন্ডারে চলে গিয়েছে। তো তারা এটাকে এখন সংস্কার করতেছে। আপনারা তো দেখছেন ভিতরে যে সংস্কার কাজ চলতেছে। সো ওই লাইব্রেরিতে মানে শত শত বই ছিল, ব্রিটিশ পিরিয়ডের বই ছিল, মুঘল আমলের বই ছিল, অনেক নামি দামি অনেক রাইটার্সদের বই ছিল। তো সেগুলি কালের বিবর্তনে অনেক বই নষ্ট হয়ে যায়, আর বাকি যেগুলি ছিল সেগুলি পাশের একটা বিল্ডিংয়ে আপনার এটাকে স্থানান্তর করা হয়েছে। আর এই যে ঠিক আমার সামনে যেটা, এইটাই ছিল সেই আমলের লাইব্রেরি।
তো এটা একসময় একদম ধ্বংস হয়ে গেছিলো। তো যেহেতু এখন আবার পুনরায় এইগুলি কাজ চলতেছে, আশা করি হয়তো বা সেই লাইব্রেরিটা আবার পুনরায় আগের রূপে তারা ফিরিয়ে নিয়ে আসতে সক্ষম হবেন। পাশাপাশি ভিতরে হয়তো বা এটাকে একটা মিউজিয়ামের মতো বানাতে পারে। প্রিয় দর্শক, এই জাঁকজমকময় এবং ইতিহাসের ধারক এই স্থাপনাটি পাকিস্তান আমলে তার ঐতিহ্য হারাতে শুরু করে। কর্তৃপক্ষের অবহেলায় শ্রীহীন হয়ে পড়ে পাঠাগারটি। ধীরে ধীরে কমতে থাকে এর পাঠক সংখ্যাও। মুক্তিযুদ্ধের সময় এই পাঠাগারের অধিকাংশ বই নষ্ট হয়ে যায়। স্বাধীনতার পরে গ্রন্থাগারের হারানো ঐতিহ্যকে পুনরুদ্ধার করার জন্য তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে বর্তমানে এখানে পরিদর্শনে এসে এই ঐতিহাসিক স্থাপনাটির সংস্কার দেখে আমার বেশ ভালো লাগছে। এইভাবেই যদি বাংলাদেশের প্রতিটি ঐতিহাসিক স্থাপনা পুনরুদ্ধার ও সংস্কার করা যেত, তাহলে বিশ্ববাসী জানতে পারত বাংলাদেশ যে কতটা ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ।